আজকে আমি নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের প্রবন্ধ সংগ্রহ বইটি এবং এই বইটি আমার জন্য খুব উপকারী হয়েছে। কারণ আমি তো কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে রয়েছি। তো কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডের যারা আছেন তাদের জন্য এই বইটা খুবই ভালো। কারণ আমরা এখানে সত্যজিৎ রায়ের মতো একজন ব্যক্তি যিনি কিনা দারুণ চলচ্চিত্রকার ছিলেন। তার প্রতিটা ছবি অপূর্ব সুন্দর ছিল। তার থেকে আমরা জানতে পারছি যে তিনি কিভাবে সিনেমা তৈরি করতেন, কিভাবে স্ক্রিপ্ট লিখতেন এবং আরো অনেক বিষয়গুলি। এবং এখানে আমরা এই বইটি দেখতে পাচ্ছেন বেশ হার্ডি বই আনন্দ পাবলিশার্সের এবং বইটি এই হচ্ছে মলাট ব্লার্ব বলে। এই ব্লার্বটা সরিয়ে নিচ্ছি। তারপরে একটা আছে হচ্ছে কাপড়ের বাঁধাই। আমি বলব আস্তে, আস্তে বইয়ের বিষয়বস্তু কি। এখানে এই পেছনে একটা সত্যজিতের ছবি আছে সুন্দর। এই যে পুরো হচ্ছে বইটি দেখুন ভালো করে। আমি আস্তে, আস্তে বলছি যে কেন দরকারি বইটি। দেখুন, হুম। এই যে সেই আইকনিক মলাট যেটা ফেলুদা সমগ্রও আছে। সন্দীপ রায় সম্পাদক। এখানে ভূমিকাটা পড়ে নিই। আনন্দ পাবলিশার্স ও সত্যজিৎ রায় সোসাইটির যৌথ উদ্যোগে প্রকাশিত হলো বাবার প্রবন্ধ সংগ্রহ। নানান পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার বেশ কিছু রচনা একত্র করে এই বইয়ের ৫টি পর্ব সাজানো হয়েছে। প্রথম পর্ব চলচ্চিত্র বিষয়ক। এখানে অবন্তিত লেখা ছাড়াও বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, এই দুটি বইয়ের সব রচনায় স্থান পেয়েছে। মানে এই বইটা যদি প্রবন্ধ সংগ্রহটা কেনেন তাহলে বিষয় চলচ্চিত্র আর একেই বলে শুটিং এই দুটো বইটা আলাদা করে কিনতে হবে না। এই দুটো বই খুব ভালো। আমি বিষয় চলচ্চিত্রটা কিনেছিলাম, তখন প্রবন্ধ সংগ্রহ প্রকাশিত হয়নি। তাই আমি আর পরে অন্যান্য বই কিনিনি। এছাড়াও আরো পরবর্তী ভাগে রয়েছে বিভিন্ন রকমের মানুষদের নিয়ে যে তিনি স্মৃতিচারণ করেছেন সেগুলো। অর্থাৎ ১ম ভাগে আপনি পাচ্ছেন সত্যজিৎ রায় নিজে সিনেমার ব্যাপারে কি ভাবতেন, নানা খুঁটিনাটি বিষয়। ২য় ভাগে থাকছে সত্যজিৎ রায় বিভিন্ন সিনেমার চরিত্রদের সম্বন্ধে কি ভাবতেন সেই বিষয়গুলি। আর তাছাড়াও এখানে আরো কিছু কথোপকথন আছে। এছাড়াও রকমারি বিভাগে আছে একগুচ্ছ ভিন্ন স্বাদের প্রবন্ধ। অবসর সময়ে তার কাটে কি করে, মোৎসার্ট নিয়ে তার ভাবনা চিন্তা, ১৯৭২ সালে বাংলাদেশের পল্টন ময়দানে তার ভাষণ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার অসামান্য রচনা, রবীন্দ্রসঙ্গীতে ভাব পাওয়ার কথা ইত্যাদি। উপেন্দ্র কিশোর, দিলীপ কুমার গুপ্ত অর্থাৎ দিকে ও উত্তম কুমারকে নিয়ে তিনি ২টি রচনা লিখেছেন। এছাড়াও ৩টি স্মরণ বিভাগে ও বাকি ৩টি পরিশিষ্টতে অন্তর্ভুক্ত। এছাড়া একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র গ্রন্থটির ভূমিকাও পরিশিষ্ট অংশে সংযোজিত হলো। এই বইটার পড়লে আপনি প্রথমত যারা সিনেমা ভালোবাসেন, যারা কনটেন্ট ক্রিয়েশন ভালোবাসেন, তারা অনেক ইনসাইট পাবেন। বিশেষত তখনকার দিনে সিনেমার যে একটা এসেন্স ছিল, নির্যাস ছিল সেটা কি? সেটা অনেক সুন্দরভাবে সত্যজিৎ রায় ব্যাখ্যা করেছেন। দেখো যেমন আমি একটা দেখলাম যে একটা জায়গা আছে যেখানে পথের পাঁচালী সিনেমাটা আপনারা জানেন যে কত আইকনিক একটা সিনেমা এবং তখনকার দিনে এই সিনেমাটা প্রায় আমি শুনেছি ২০ মিলিয়নের বেশি ব্যবসা করেছিল। যেটা কম কথা না ২০ মিলিয়নের বেশি ব্যবসা করা। এবং আমি শুনেছি সত্যজিৎ রায় বলছেন যে এই সিনেমাটা বানাতে তার প্রচুর কষ্ট হয়েছিল। কারণ তখন তার ফিন্যান্সিয়াল সংকট হয়েছিল এবং মাঝখানে ছবির কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু তবুও সত্যজিৎ রায় এই সিনেমাটাকে এত অথেন্টিক বানানোর চেষ্টা করেছিল যেখানে কোনো মেকআপ তিনি ব্যবহার করেননি। এবং তিনি আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন যে এতে কোনো মেকআপ ব্যবহার করা হবে না। এবার আপনারা ভাবছেন মেকআপ ব্যবহার না করাটা এমন কি হলো? কিন্তু না, মেকআপ ব্যবহার না করাটা একটা বড় ব্যাপার ছিল। কারণ যদি আপনি মেকআপ না ব্যবহার করেন তাহলে ইন্দিরা ঠাকুরন যে চরিত্রটা আছে তার জন্য আপনাকে একজন ৭৫ বছরের বুড়িকে খুঁজতেই হবে। এবার একজন ৭৫ বছরের বুড়িকে নিয়ে আপনি ছবি করছেন, তাও আবার মাঝখানে আটকে যাচ্ছে ছবি। এবার তিনি যখন যেকোনো সময় মারা যেতেই পারেন। তাহলে কি হবে? আপনি যা শুট করেছেন সব নষ্ট হয়ে যাবে। তাই না? আপনি তো এমন না যে আপনি একজনকে নিয়ে শুট করলেন, আবার তার মুখটা পাল্টে দিয়ে এআই দিয়ে আবার অন্য একজনকে নিলেন, সেটা তো সম্ভব না। কিন্তু এই রিস্কটা সত্যজিৎ রায় নিয়েছিল, সত্যি কথা। ইন্দিরা ঠাকুরনের চরিত্রে চুনিবালা দেবীকে তিনি কাস্ট করেছিলেন এবং এই ইন্দিরা ঠাকুর খোঁজার জন্যে তিনি অনেক সন্ধান করেছিলেন। কিন্তু অবশেষে রেবা দেবী যে কিনা সেজ ঠাকুরন ছিল পথের পাঁচালী, তিনি এই সন্ধান দিয়েছিলেন। তারপরে তিনি যান ইন্দিরা ঠাকুরন যে কিনা কিছুটা অভিনয়ও করেছিল অল্প ছোট বয়সে। তো তাকে বোঝান, তাকে দিয়ে অভিনয় করান এবং সে সমস্ত অভিনয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই বইতে সংগৃহীত হয়েছে যেটা আপনারা পড়তে পারবেন এবং আমার তো খুব ভালো লেগেছিল। এই যে তখনকার দিনে যে সত্যজিৎ রায় এই অথেন্টিসিটিটা যেটা কিনা আমরা সত্যজিৎ রায়ের প্রত্যেক সিনেমাতেই দেখি যে তিনি সব জিনিসে খুব অথেন্টিক রাখার চেষ্টা করতেন। এমনকি আমি শুনেছি যে সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালীতে যে ব্যাঙের ডাক এগুলোও পর্যন্ত অথেন্টিক রেখেছিলেন। ঠিক আছে? তো এইগুলো আমার খুব ভালো লেগেছে এবং এই বই থেকে আমি জানতে পেরেছি যে কিভাবে একটা সিনেমা পরিচালকের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। যে কাহিনী এখনকার দিনে সিনেমার কাহিনী যাচ্ছে তাই হয়ে গিয়েছে। এখনকার দিনে সিনেমা, সিরিয়াল যাই বলুন না কেন সবেতেই থাকে যে মানুষ যেটা ভালোবাসে সেটা তাদের দেখাবো। কিন্তু একজন যে সিনেমাটোগ্রাফার তার এটা যে সবসময় দৃষ্টিভঙ্গি হবে তা না যে মানুষ যা ভালোবাসে তাই দেখাবো। কারণ মানুষ না অনেক সময় অনেক কিছু বোঝেও না। ঠিক আছে? তাদের যা দেখা যেমন নাগিন-টাগিন, সাব, নেউলা এসব জিনিস অনেক ভালোবাসে, চটজলদি ভালোবাসে। কিন্তু এগুলো কাহিনীর প্রয়োজনে
অনেকটাই খারাপ লাগে। কারণ দেখতেই পাচ্ছেন যে আজকালকার দিনে যে সিনেমা বা টিভির যে মান কতটা নিচে নেমে গিয়েছে। মানুষজন কি সব জিনিস দেখছে। কিন্তু তখনকার দিনে সিনেমার মান ছিল অত্যন্ত উন্নত। বিশেষত সাহিত্য নির্ভর সিনেমাও তো প্রচুর হতো। যে সিনেমার যে কাহিনী হবে সেটা হচ্ছে সিনেমার মূল প্রাণ। তো সত্যজিৎ রায় এই জিনিসটার উপর প্রচন্ড ফোকাস করতেন। তারপরে সিনেমার যে কাস্টিং সেটাও খুব গুরুত্ব সহকারে দিতেন যে একদম পারফেক্ট কাস্টিং হতে হবে। যে কারণে আমরা 'জয় বাবা ফেলুদা'তে কাস্টিং দেখতে পাই। আর আমি তো সত্যজিৎ রায়ের যে ফেলুদা সেটা অন্য কাউকে ইমাজিনই করতে পারি না একদমই সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া। কারণ আমার মনে হয় উনিই ফেলুদা হতে পারেন। তাই কাস্টিং এর উপর তিনি খুব গুরুত্ব দিতেন। এছাড়াও আমরা বিভিন্ন রকম গল্প, ইনসাইডার স্টোরি পাই যে তখনকার দিনে সিনেমার শুটিং করা কতটা কষ্টকর হতো। বিশেষত 'মহানায়ক' সিনেমা যখন শুটিং হয়েছে, উত্তম কুমার যেখানে ছিলেন, সেই উত্তম কুমার সরি 'নায়ক'। 'নায়ক' সিনেমাটা শুটিং সময় উত্তম কুমার ছিলেন। তো তখন উত্তম কুমারের ক্রেজ সারা বাংলা জুড়ে। তো খুব কষ্ট হতো রাস্তাঘাটে শুটিং করা। এখানে সত্যজিৎ রায় বলেছেন যে কিভাবে হলিউডের সিনেমা যারা করে তাদের কত কষ্ট করতে হয় না। সেখানকার লোক এরকম তাকিয়ে দেখে না। অথচ আমরা যখন বাংলায় শুটিং করতে যাই তখন প্রচুর লোক সেখানে জমায়েত হয়ে যায়। ঠিক আছে? চিড়িয়াখানার শুটিং এর সময় এরকম হয়েছিল। লোকজন মানে ভিড় করে এসছে। সারাদিন ধরে গাছের উপর উঠে থাকতো, দেখতো কবে হবে। তো এরকম সমস্ত গল্পগুলো এগুলো আমার খুব ভালো লেগেছে। এবং এই বইয়ের পাতায় এরকম প্রচুর গল্প, সিনেমাটোগ্রাফি হওয়া উচিত কিরকম, সিনেমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, খুব, খুব সুন্দরভাবে ডিটেইলে একদম বর্ণনা করা হয়েছে। এবং এই বইটা যারা পড়বে তাদের মধ্যে যারা কনটেন্ট ক্রিয়েশন এ আছে তারা তো খুব লাভবান হবেনই। কারণ তারা একটা নতুন ইনসাইট পাবেন। অবশ্যই কিছু জিনিস তাদের এখনো প্রয়োজনীয় হবে না। যেমন আ মিড শট, লং শট এগুলো অতটা YouTube কনটেন্ট ক্রিয়েশন এ খাটে না। যদি না আপনারা সিনেমা বানায়। কিছু সে সময়কার টেকনোলজি ছিল যেগুলো এখন এআই এসে রিপ্লেস করে দিয়েছে। সেগুলো হয়তো খাটবে না। কিন্তু ওভারঅল একটা পরিচালকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, স্টোরি টেলিং এর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, সেই বিষয়ে এই বইটা কিন্তু অনেক বেশি ইনসাইট দেবে। আর তাছাড়াও তাদেরও ইনসাইট দেবে যারা সাহিত্যধর্মী ফিল্ডে আছেন এবং তাদেরও বেশ ভালো লাগবে যারা সিনেমার ব্যাপারে আগ্রহী। পুরোনো দিনের সিনেমা, তাদের নায়ক, তাদের চরিত্র, সে সময় কি হতো না হতো সেগুলো জানতে খুব উৎসাহী। তাদের জন্য এই বইটা একদম মাস্টারপিস। তো এখানে অনেক ব্যাপার আছে, অনেক বিষয় আছে, অনেক কিছু বলেও ফেললাম। তো কেমন লাগলো আপনারা বলতে পারেন আমাকে। সিনেমা তৈরির কথা আছে, ঠিক আছে? সিনেমা তৈরির কাজ মোটেই সহজ নয়। খেয়াল বশে ভাবতে মহাকাব্য রচিত হতে পারে। তুচ্ছ তুলির টানে বিরাট শিল্প সৃষ্টি হতে পারে। মোৎসার্ট তো ৩ পাতায় ৩ টে বিখ্যাত সিম্ফনি রচনা করেছিলেন। কিন্তু ছায়াছবির ক্ষেত্রে মনোবিলাস চলে না। একটা নিতান্ত সাধারণ ছায়াছবি তোলবার সময়ও সংশ্লিষ্ট প্রত্যেক কুশীলকে সজাগ থাকতে হয়। ধরুন পরিচালকটি খুবই গুণী, কিন্তু সবে এই কাজে হাত দিয়েছেন। পুদককিন, আইজেনস্টাইন এদের কৌশল তার হাতের পাঁচ। তাহলে দেখছি একটু ভাষা কঠিন আছে তখনকার দিনে ভাষার মতো। কিন্তু তবুও যারা বাংলা সাহিত্য ক্রমাগত পড়ে তাদের জন্য এইরকম ভাষা খুব একটা কঠিন হবে না। আমি তো ক্লাস 9 এ বঙ্কিমচন্দ্র পর্যন্ত পড়ে ফেলেছিলাম। তো আমার জন্য অতটা কঠিন লাগেনি। তো এই হলো পুরো একটা বইয়ের ডিটেইল রিভিউ। কেমন লাগলো আমাকে কমেন্টে জানালে আমি খুশি হব। ফেলুদা সমগ্র রিভিউ করেছি। এর এন্ড স্ক্রিনে আমি ফেলুদা সমগ্রটা যুক্ত করে দেব। ওটাকেও অবশ্যই দেখুন। আর শঙ্কু সমগ্রটাও রিভিউ করেছি সেটাও যুক্ত করে দেব। সেটাও অবশ্যই দেখুন। খুব ভালো ডিটেইল রিভিউ পাবেন। অনেক কিছু বলব। আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।